বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। বাংলাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার মৃত্যুর পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা র এর ভূমিকা থাকার অভিযোগ উঠেছে। সাঈদীর জেল জীবনের সাথীরা এবং তার সেবকদের বর্ণনা অনুযায়ী ভারতের গোয়েন্দা সংস্থা র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি গোপন প্রতিবেদন দিয়েছিল, যেখানে সাঈদীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছিল, সাঈদীর ব্যাপক জনসমর্থন এবং তার জনপ্রিয়তা শেখ হাসিনার সরকারের জন্য হুমকি স্বরূপ। কারাগারে থাকা অবস্থায় সাঈদী তার সেলমেট এবং সেবকদের কাছে ভারতের গোয়েন্দা সংস্থা র এর গোপন প্রতিবেদনের কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, আমার জনপ্রিয়তা দেখে ভারতও ভয় পেয়েছে। তারা শেখ হাসিনা সরকারকে নির্দেশ দিয়েছে আমাকে যে কোনো উপায়ে দুনিয়া থেকে সরিয়ে দিতে। সাঈদী তখন বলেছিলেন, তার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা এবং ফাঁসির রায় ভারতের চক্রান্তের একটা অংশ। উল্লেখ্য, 2023 সালের 13 আগস্ট দুপুরের দিকে দেলোয়ার হোসেন সাঈদীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট 1 থেকে অনেকটা সুস্থ অবস্থায় গাজীপুরের তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিল কারা কর্তৃপক্ষ। এর আগে কারাগারের ডাক্তার সহকারী সার্জন ডক্টর খালিদ মাহমুদ তার স্বাস্থ্য পরীক্ষা করে হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন। কারা কর্তৃপক্ষের কথা মোতাবেক হাসপাতালে নেওয়ার পর তার স্বাস্থ্যের অবনতি হয়। পরে ডাক্তাররা তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর কথা বললে ওই রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার ভক্ত হাসপাতালের সামনে ভিড় জমান এবং সুস্থ সাঈদীকে পরিকল্পিতভাবে ইমরান এজ সরকারের অনুসারী ডাক্তার ইনজেকশন পুশ করে মেরে ফেলেছে বলে অভিযোগ করতে থাকেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল, যদিও তার চিকিৎসায় নিয়োজিত প্রফেসর ডক্টর এস.এম. মোস্তফা জামান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, সাঈদী সাহেবের হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে। কিন্তু তার এই বক্তব্যকে কোনোভাবেই মেনে নিতে পারেননি সাঈদী ভক্তরা। পরে ঢাকা ও তার গ্রামে একাধিক জানাজা নামাজের পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল। যদিও এই ঘটনার 2 মাস পর 2023 সালের 1 অক্টোবর দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী সাংবাদিকদের কাছে বলেছিলেন, কারাগার থেকে সুস্থ সাঈদীকে এনেই পরিকল্পিতভাবে হত্যা করেছিল হাসিনা সরকার। হাসিনা আমাদেরকে সেই সুযোগ দেয়নি, শুধু তাকে সুযোগই দেয়নি, বরং পরিকল্পিতভাবে তাকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীর কারা জীবনের স্মৃতিচারণ করে তার একজন খেদমতকারী সম্প্রতি বলেছেন, হুজুর 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন এবং প্রতিদিন মধ্যরাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন। ফজরের নামাজের পরই তিনি ঘুমাতেন। কারাগারে তার উপর কঠোর নজরদারি ছিল। বাহিরের খাবার দেওয়া হতো না। তিনি কারাগারের সাধারণ খাবার এবং ক্যান্টিন থেকে কিনে খেতেন। ব্যক্তিগত আলাপে তিনি বলতেন, কোরআনের শিক্ষা ছড়িয়ে দিতে 55টি দেশে ইসলাম প্রচার করেছেন তিনি। কারাগারে বসেই তিনি নন্দিত জাতি নন্দিত গন্তব্য শিরোনামে 552 পৃষ্ঠার একটি বই লিখেছেন, যা বর্তমানে বাজারে পাওয়া যায়। দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে। তার ভক্তরা এবং পরিবার ভারতের গোয়েন্দা সংস্থা র এর ভূমিকা এবং শেখ হাসিনার সরকারের সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন বাংলাদেশের অন্যতম প্রখ্যাত আলেম ও ইসলামী ব্যক্তিত্ব। তার বক্তব্য ও লেখনী দেশ বিদেশে বিপুল সংখ্যক মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল। তিনি শুধু একজন ধর্মীয় নেতাই ছিলেন না, বরং তার রাজনৈতিক দূরদর্শিতা এবং ইসলামী মূল্যবোধের প্রতি অটল অবস্থান তাকে সাধারণ মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছিল। কিন্তু তার এই জনপ্রিয়তা এবং ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণেই তিনি কিছু মহলের চক্ষুশূলে পরিণত হন। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।